নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় সুকুমার রায়ের আবোল তাবোল যে কবিতা সংগ্রহ বা কাব্যগ্রন্থই বলতে পারি, যেগুলো একই সঙ্গে কবিতাও বটে, ছড়াও বটে। তো এই যে ছড়া বা কবিতা নিয়ে যে আবোল তাবোলের গ্রন্থ, সেই আবোল তাবোল গ্রন্থের সূচক কবিতা আবোল তাবোল নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে যে কথা বলতে হয় যে আবোল তাবোল কাব্যটিরও নাম, আবার আজকে যেটি আলোচনা করব সেই কবিতাটির নামও অর্থাৎ ছড়াটির নামও আবোল তাবোল। অর্থাৎ নাম থেকে আমরা বুঝতে পারি যে আবোল তাবোল কাব্যের যে নাম রাখা হয়েছে আবোল তাবোল, সেটা এই বলা যেতে পারে কবিতাটিকে সামনে রেখেই। এখন সেই দিক থেকে এই কবিতাটিকে এই কাব্যের একটা মুখপত্র বা মুখপাত্র যাই বলি না কেন বলা চলে। কারণ একটি কাব্য অনেকগুলো কবিতা নিয়ে লেখা হয়, যার মধ্যে সাধারণভাবে প্রথম দিকেই যে কবিতাটি থাকে একেবারে সূচক কবিতার মতো, সেই কবিতার নামে কাব্যের নামকরণ করা হয়। এবং সেটা এমন একটা কবিতার নামেই কাব্যের নামকরণ করা হয় যে কবিতাটি সেই কাব্যের যে মূল ভাব, যে মূল বক্তব্য, কবির যে দর্শন, যে বক্তব্য, তাকে অনেকাংশে ধারণ করে থাকে। সমস্ত কবিতাগুলোর মধ্য দিয়ে যে বক্তব্যে তিনি পৌঁছতে চাইছেন, অনেক ক্ষেত্রে তার মূল সূত্রটাকে বক্ষে ধারণ করে থাকে সেই কবিতা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্যের প্রথম কবিতা সোনার, সেই সোনার নামেই কিন্তু কাব্যেরও নামকরণ। তেমনি আবোল তাবোল কাব্যের নামকরণ করা হয়েছে কাব্যের সূচক কবিতা আবোল তাবোলের নামে। অর্থাৎ এই কাব্যের মধ্যে যে ধরনের কবিতা আমরা পাই, তাতে সুকুমার রায় যে ধরনের বক্তব্য, যে ধরনের বিষয় বা যাদের কাছে তিনি তার ভাবনাকে বা বক্তব্যকে পৌঁছে দিতে চাইছেন, তার পুরো বলা যেতে পারে এই কাব্য বা কবিতাগুলো লেখার যে উদ্দেশ্য, সবটাই নিশ্চয়ই এই কবিতার মধ্যে ধরা থাকবে। এটাই আমাদের কাছে প্রত্যাশিত। অন্তত কবিতাটি পড়ার আগেই আমাদের বুঝে নিতে হয় যে কাব্যের নাম আবোল তাবোল এবং কবিতাটিরও নাম আবোল তাবোল। তার মানে এই কবিতা এই কাব্যের সূচক কবিতা, মূল ভাবনাকে সামনে রাখা কবিতা। ফলে এই কবিতার মধ্যে যে পুরো কাব্যের সমস্ত কবিতার বক্তব্যগুলোই কোনো না কোনোভাবে ধরবার চেষ্টা করা আছে। কবি কী উদ্দেশ্য নিয়ে সুকুমার রায় লিখলেন, সেই বক্তব্য নিশ্চিত আমরা এই কবিতার মধ্যে পাব। আগে আমরা কবিতাটি একটু পড়ে নিই, তারপরে আমরা এই বক্তব্যে আসবো যে কীভাবে এই কবিতাটি, এই বলা যেতে পারে যে কাব্যটি, সেই কাব্যের মুখপত্র, মুখপাত্র যাই বলি সেটা হয়ে উঠেছে। কবিতাটির নাম আবোল তাবোল। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচি আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজি আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজগুবি চাল বেঠিক বেটাল মাতবি মাতাল রঙ্গেতে, আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই হলো কবিতা। খুব ছোট্ট একটি কবিতা, ছড়াই বলা চলে এটিকে। কবিতার মধ্যে কি আছে আগে আমরা একটু রিডিং যেটা পড়লাম টেক্সটটা, তার বক্তব্য একটু বুঝে নিই। কবি বলছেন, আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচি আয়। অর্থাৎ ভোলা মন, তুই তোর মানে যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই কবিতা, তাদেরকে ভোলা প্রাণ, প্রাণ খোলা একটা মানুষ হিসেবে তাদেরকে বলা যায়। ছোটদের জগৎ প্রাণ খোলার জগৎ, তারা কোনো কিছুর মধ্যে আটকে থাকে না। তাই তিনি বলছেন আয়রে ভোলা খেয়াল খোলা, মানে যারা খেয়ালে চলে। স্বপন দোলা, তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপন দোলা নাচি আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজি আয়, মাদল বাজিয়ে আসতে বলছেন। এবং আয়রে পাগল, ছোট ছোটদের যে আমরা ছোট ছেলে মেয়েরা, তাদের কাছে জীবনটা সত্যি তারা একটা পাগলামি নিয়ে বাঁচে। জীবনে সত্যিকারের স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে গেলে
একটু পাগলামির প্রয়োজন আছে। রবীন্দ্রনাথও সে কথা বলেন যে বাজে কথা, বাজে খরচ, এগুলোর মধ্যে মানুষকে চেনা যায়। পাগলামিটা আমাদের বেঁচে থাকার একটা রসদ। এখানেও তাই বলছেন আমাদের সুকুমার রায় যে আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, অর্থাৎ সেখানে আয়, সেই জগতে আয় যেখানে খ্যাপা যখন গান ধরে তার কোনো মানেও থাকে না, সুরও থাকে না। আইরে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, সেখানে হাওয়াতে সুদূরের দিকে মন ভেসে যেতে পারে। অর্থাৎ সেখানে যে এই ছড়ার জগৎ, যে জগৎটাকে আমাদের কাছে তুলে ধরতে চাই, সে হচ্ছে এক বাঁধনহারা মুক্তির আনন্দের জগৎ। সেখানে হাওয়ার তালে মন ভেসে যায় কোন সুদূর, সেখানে কোনো হিসেবের গণ্ডি নেই, সীমাবদ্ধতা নেই, মন ভেসে যেতে চায় যত দূর যেতে পারে। তারপরে কবি বলছেন আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন, অর্থাৎ সমস্ত হিসেব নিকেশ, সমস্ত সাংসারিক, পারিবারিক, সামাজিক সমস্ত বাধা শৃঙ্খলা যা কিছু আমাকে বেঁধে রাখে, যা কিছু আমাকে প্রতিদিন আমাকে আমি বলে চিনতে বাধা দেয়, সমস্ত কিছুকে ভাঙিয়ে নিয়ে, সমস্ত কিছু ছাড়িয়ে নিয়ে চলে আসো। জাগিয়ে নাচন তাধিন ধিন আই বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, অর্থাৎ তাদেরকে ডাক দিচ্ছেন যারা নিয়ম নেই, নিয়ম যাদের জীবনে চলে না, হিসাব যাদের চলে না, যারা একটু সৃষ্টি ছাড়া। ছোটরা তো সৃষ্টি ছাড়াই বটে, তারা তো কোনো কিছুর পরোয়া করে না, তোয়াক্কা করে না, তারা তো বড়দের হিসেবে বুদ্ধি নিয়ে জীবনটাকে দেখে না। ফলে তাদেরকে কবি ডাক দিচ্ছেন আজ গবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই ভুলের ভবে, এই ভুলের জগতে তুই ফিরে আয়, অসম্ভবের ছন্দেতে। যে ছন্দ এখানে আমরা রচনা করব তা অসম্ভব, কোনো ছন্দশাস্ত্রে তাকে বাঁধা যায় না। জীবন কোনো ছন্দে, কোনো হিসেবের ছন্দে বাঁধা পড়ে না। জীবন নিজের ছন্দ নিজে খুঁজে নেয়, সেই জীবনটাকে তুলে ধরবে আমার এই ছড়ার জগৎ। অর্থাৎ আমি তোমাদেরকে যে ছড়ার জগতে নিয়ে যেতে চাই, যে জগতে আমরা নারদ নারদ কবিতা পাবো, গন্ধবিচার কবিতা পাবো, 21 আইন কবিতা পাবো, এ ধরনের ছোটদের মনের উপযোগী খোরাক যোগাবে এমন অসংখ্য কবিতা সেখানে আছে। আমরা জানি আমাদের কাব্যের মধ্যে সেই কবিতাগুলো আছে। সেই কবিতা জগতের প্রতি, সেই কবিতা জগতের দিকে পাঠকদের, ছোট ছোট ছেলে মেয়েদের, তাদেরকে ডেকে আহ্বান করবার যেন একটা আহ্বান পত্র বলা যেতে পারে আবোল তাবোল কবিতাটিকে। আসলে যে কথা আমরা বলছিলাম যে একটি কবিতার নামে যখন কাব্যের নামকরণ করা হয়, তখন সেই কবিতা কোথাও না কোথাও সেই কাব্যের যে মূল সুর তাকে বেঁধে রাখে, ধরে রাখে। এই কাব্যের নাম আবোল তাবোল, কবিতাটি যখন নাম আমরা যেটি আজকে আলোচনা করছি আবোল তাবোল, অর্থাৎ এটি সমগ্র কাব্যের সমস্ত কবিতাগুলোর সুরটাকে নিজের বক্ষে ধারণ করে আছে। এই কাব্যের জগৎ, এখানে আমরা যে কবিতাগুলো পাই, সেখানে যে হাসির জগৎ, যে কৌতুক রসের জগৎটাকে আমরা খুঁজে পাই, তা এক অর্থে আমাদের কাছে অসম্ভব কল্পনার জগৎ। এই যে মানুষের জীবনে কত রকমের অসম্ভব কল্পনা থাকতে পারে, যা দেখে শুনে হাসতে হাসতে আমরা এক প্রকার বলা যেতে পারে তার সঙ্গে তাল মেলাতে পারি। ছোটরা হাসতে ভালোবাসে, তারা বলা যেতে পারে অদ্ভুত কল্পনার জগৎটাকেও তারা কিন্তু সহজে মেনে নেয়। বড়দের যে বুদ্ধির রসদ তা তাদের নেই, তারা শুধু বিস্ময় প্রকাশ করতে পারে, তারা শুধু আনন্দে মেতে উঠতে পারে, এক নির্মল হাসির ফোয়ারায় তারা ভেসে যেতে পারে। এই জগৎটাকেই যে আমাদের সুকুমার রায় তুলে ধরতে চাইছেন এই আবোল তাবোল কবিতার মধ্যে, তার কিন্তু স্পষ্ট ইঙ্গিত আছে। অর্থাৎ আমি তোমাদের জন্য যে কবিতার রসদ এনেছি তা তোমাদেরকে এক নির্মল আনন্দের জগতে নিয়ে যাবে, যেখানে কি থাকবে না, কোনো হিসেব থাকবে না, কোনো নিয়ম থাকবে না, যেখানে হাওয়ায় ভেসে যাবে মন সুদূরের পানে, যেখানে সমস্ত বন্ধন শৃঙ্খলকে ছিন্ন করে তোমাকে আসতে হবে। অর্থাৎ তার কবিতার মূল সুর কি, সেটা কিন্তু আবোল তাবোলের মধ্যেই দেখানো হয়েছে। এবং সত্যি আমরা যখন গন্ধবিচার পড়ব, সেখানে যেভাবে দেখানো হয়েছে যে রাজা গন্ধ পেয়েছেন এবং তাই শুনি সকলকে, মন্ত্রী পোশাক থেকে তার গন্ধ পেয়ে সকলকে সেই গন্ধ বিচারের জন্য যেভাবে রাজা ডাক দিচ্ছে, এগুলো উদ্ভট অদ্ভুত। কিংবা 21 আইন কবিতায় হাঁচি পড়তে গেলেও সেখানে আগে থেকে পারমিশন নিতে হয়। এই সবই তো আমাদের কাছে হাস্যরসের এক নির্মল অদ্ভুত কৌতুক রসের জগৎকে তুলে ধরে। এবং সেই জগৎটাতে যে আমাদের কবি আমাদেরকে নিয়ে যেতে চাইছেন, আবোল তাবোল কবিতা সেই বার্তাই দেয়। তবে এই কথাও মনে রাখতে হবে যে ছড়ার জগৎ হলেও ছড়ার একটা বৈশিষ্ট্য আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ছড়া, এটাকে আমরা তো ছড়াই বলবো, বা কবিতাগুলোও ছড়া আবোল তাবোলের। ছড়াকে, যে ছড়া শব্দটা,
ছড়া শব্দটা এসেছে ছটা নামক শব্দ থেকে, যার অর্থ ছড়ানো বা ছিটানো। অর্থাৎ সাধারণভাবে একটি কবিতার মধ্যে যে মূল ভাববস্তু থাকে তার মধ্যে একটা নিটোল আবেদন থাকে, তা এলোমেলো হয় না, প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে একটা মূল ভাবকে দেখানো হয়। কিন্তু শিশুরা মূল ভাবের দিকে খুব একটা যায় না, তারা ছড়ানো ছিটানো ভাবকেই বেশি পছন্দ করে। তাদের কাছে কিছু বলা যেতে পারে কোলাজকে তুলে দিলে, রঙের কোলাজ, বর্ণের কোলাজ, ভাবের কোলাজ, অসংখ্য ভাব একসঙ্গে তুলে দেওয়া, ছোটরা একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে পারে না, তারা অনেকগুলো বিশৃঙ্খলাকেই তারা বেশি আনন্দ পায় বিশৃঙ্খলার মধ্যে। ফলে ছটা শব্দ থেকে যখন ছড়া শব্দের জন্ম, তখন বুঝতে হবে যে লোকসাহিত্যের ছড়ার ব্যাপারটি আসলে কবিতার মতো একটি সিঙ্গেল ইমপ্রেশন বা একটি মাত্র ভাবকে ফুটিয়ে তোলা অপেক্ষায় প্রতিটা লাইনে লাইনে আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছড়ানো ছিটানো ভাবকে তুলে ধরে। এবং তার কারণ তার আবেদন ছোটদের জন্য। এবং এখানেও আমরা দেখতে পাই যে আমাদের সুকুমার রায় বলছেন যে আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজে আয়। এই যে লাইনগুলো তিনি বলছেন, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তিনি যখন বলেন নাইকো মানে নাইকো সুর, অর্থাৎ ছড়ার মধ্যেও যেমন আপাত অসম্ভব, আপাত নিয়ম ছাড়া, সৃষ্টি ছাড়া, এখানেও তিনি যেন কবিতাগুলো যাকে আনছেন, যে কবিতাগুলো তা আপাতভাবে সৃষ্টি ছাড়া। তাই তো তিনি বলছেন যে আয় খ্যাপামন ঘুচিয়ে বাঁধন, সমস্ত বাঁধন ঘুচিয়ে আয়। আর ছড়ার মধ্যেও কোনো বাঁধন থাকে না, কারণ ছড়ার জগৎ অপার আনন্দের জগৎ, আর অপার আনন্দের মধ্যে কোনো শৃঙ্খলা থাকে না। কিন্তু সুকুমার রায় তার এই কবিতার মধ্য দিয়ে তার কাব্যের সমস্ত কবিতাগুলোর মূল ভাবনাটাকে ধরতে চাইছেন, এ কথা সত্য। কিন্তু তারপরেও আমাদেরকে একটা কথা মাথায় রাখতেই হয় যে এই কবিতা যতই এই কাব্যের মুখপাত্র বা সূচক কবিতা হোক, সত্যজিৎ আমাদের সুকুমার রায় সবটা কিন্তু সত্য কথা বললেন না। তিনি সত্যিকারেরই এই কবিতাগুলোকে শুধুমাত্র ছোটদের জন্য লেখেননি। ছোটরা যেমন তার মধ্যে একই রকম ভাব খুঁজে পায়, তেমনি বড়রাও তার মধ্যে কিন্তু একটা যুক্তির পারম্পর্য খুঁজে নিয়ে সমাজ, আর্থ, রাজনৈতিক পরিস্থিতিটাকে তার মধ্যে দেখতে পারে। যেমন আমরা আগেও আলোচনা করেছি গন্ধবিচার, যেখানে গন্ধবিচারকে কেন্দ্র করে রাজার সকলকে ব্যতিব্যস্ত করা এবং শেষ পর্যন্ত বৃদ্ধ যে মানুষটি, সেই বৃদ্ধ নাজির বা নজির যাই বলি না কেন, সে যখন গন্ধ বিচার করে প্রমাণ করে দেয় যে রাজার এই অহেতুক সন্দেহ মিথ্যা, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হয় যে রাজনীতির ক্ষেত্রে যিনি শাসক তিনি যা বলেন সবটা সত্য নয়, তার বক্তব্যকে অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়। অর্থাৎ শাসক অভ্রান্ত নয়। এই যে আপাত গন্ধ বিচারের একটা অদ্ভুত কাণ্ড কারখানার মধ্য দিয়ে একটা রাজনৈতিক বার্তা সুকুমার রায় দিলেন, তাহলে বুঝতে হবে যে এটা শুধু ছোটদের জন্য নয়। তার মানে তিনি যতই আবোল তাবোল কবিতার মধ্যে বলতে চান না কেন যে তিনি আসলে ছোটদের জন্যই কবিতাটা লিখছেন, তাদের বাঁধন ছাড়া মনের খোরাক জোগাতে, শিশু মনের উপযোগী বা শিশু তোষ রূপে তিনি তার কবিতাকে রাখতে চাইছেন, এ কথা যে সত্য নয় সর্বাংশে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আসলে মনে রাখতে হবে যে তার এই আবোল তাবোল কাব্যের কবিতাগুলোর প্রাথমিক যে পাঠক তারা ছোট ছোট ছেলেমেয়েরা, পরবর্তী স্তরে সেগুলো বড়দের কাছে তাদের মতো করে আবেদন তৈরি করবে। কিন্তু তিনি লক্ষ্য রেখেছেন ছোটদের জন্য, তাই ছোটদের উপযোগী ছড়া যা কিছু বৈশিষ্ট্য সেগুলোকে তিনি সত্যিই তার প্রত্যেকটা কবিতায় প্রাথমিকভাবে সেই আনন্দের, বিস্ময়ের, কৌতুকের, হাসির সেই জগৎটাকে তিনি রেখেছেন। ফলে তিনি যে সেই জন্যই কবিতাগুলো আপাতভাবে লিখছেন, সেই বার্তাটা কিন্তু সূচক কবিতা হিসেবে আবোল তাবোল নামক কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে আমরা আবোল তাবোল কবিতাটিকে ভাববো, এর আলাদা করে কোনো তাৎপর্য নেই। আবোল তাবোল তার যে কাব্য, সেই কাব্যের যে কবিতার জগৎ, তা যে আসলে ছোটদের জন্য ছড়ার এক বিস্ময়কর, অপার, হাস্যকর আনন্দের জগৎ, যেখানে প্রচলিত রস ভাণ্ডারে যে রসের কথা বলা হয়, সেই রসের সমস্ত সীমারেখাকে ভেঙে দিয়ে এক অদ্ভুত বিস্ময়, কৌতুক যা কিছু আমরা বলি, সেই সমস্ত রসকে ভেঙে দিয়ে এ যেন এক আবোল তাবোল রসের জগৎ, যে জগতের কথা, যে রসের কথা কোনো রসশাস্ত্রে পাওয়া যাবে না, সেই রসের জগৎ, খামখেয়ালি রসের জগৎ যাকে বলা যায়, সেই জগৎকেই যে তিনি আমাদেরকে উপহার দিতে চাইছেন আবোল তাবোল কবিতার মধ্যে। তিনি তার ছড়াগুলোর যে প্রাণধর্ম, প্রাথমিকভাবে ছোটদের জন্য, বড়দের জন্য সে তো পাঠ আলাদা আছেই আমরা বলেছি, সেই ছোটদের জন্য প্রাথমিকভাবে ছড়ার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো যে তিনি রক্ষা করতে চাইছেন, তাদের জন্যই যে তিনি লিখছেন, সেই বার্তাটাকে তিনি এই কবিতার মধ্যে দিলেন। আসলে ছোটদের জন্য ছড়ার জগৎটা কেমন হওয়া উচিত
তার একটা বলা যেতে পারে ছড়া সম্পর্কিত একটা ভাবনাও এর মধ্যে আছে। যেমন বর্ষা যাপন কবিতায় রবীন্দ্রনাথ বলেছিলেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এই ধরনের যে কথাগুলোর মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে শেষ হয়েও হইল না শেষ, ছোট গল্পের একটা বার্তা দিয়েছিলেন, ছোট গল্প কেমন হবে। এখানেও আবোল তাবোল কবিতার মধ্যে ছড়া কেমন, ছড়ার জগৎটা কাদের জন্য লেখা, সেই বার্তাটুকুও তিনি কিন্তু এক অর্থে সংজ্ঞায়িত করেছেন। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।